আমি পদ্মজা, পর্ব 17। লেখক ইলমা বেহরোজ। নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘনঘটা চোখে পড়ল। তারপর কিছুক্ষণ পর হঠাৎই নেমে এলো জমজমিয়ে বৃষ্টি। চোখের পলকে কাকভেজা হয়ে গেল যাত্রী 5 জন। ভিজলেন না হেমলতা। মোর্শেদ ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সঙ্গে সঙ্গে হেমলতার আত্মা দুলে উঠছে, খচখচ করছে মনটা। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে। তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশ প্রসারিত হয়ে হাওরে মিলে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বললেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বললেন, আর কিছুক্ষণ, আইয়া পড়ছি। হেমলতা কিছু বললেন না। বৃষ্টির স্পর্শে নিয়ে আসা হাওরের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের গোড়লাকা বৃষ্টি দেখতে দেখতে চোখে এসে বর করে ঘুম। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে ঘুম কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বললেন, আমার এত খারাপ লাগছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারের ঘাট দেখা যাইতাছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকালেন। অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে। জ্বর বইছে চারিদিকে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুজে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইছে, আমার মেয়েগুলো কেমন আছে, কি করছে। রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজা সারা শরীর ব্যথায় জিমিয়ে উঠছে। আকুতি করেও ছাড় পাচ্ছে না। পূর্ণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মুক্ত প্রায় চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না। মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের কথায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেলেন। রোজিম আলী কামরুলের নরম নিঃশব্দ বয়াত্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হলেও তাচ্ছিল্যের ভঙ্গিতে বললেন, বেশ্যাদের সাবে কেউ পড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। দূর থেকে প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না। তাই অন্ধকারে সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিতে দ্বিধাবোধ করল না। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তোলে। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে এক হাত দূরে পূর্ণা। পদ্মজার আঙ্গুল শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না সৈয়দের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল। সবাই গালি দিচ্ছে, মা বাপ তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টিতে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এত নিষ্ঠুর হয়? পূর্ণার হাত সৈয়দ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা আপা, কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা আপা। পদ্মজার দু চোখ বেয়ে টপ করে 2 ফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সঙ্গে চেপে ধরে। রজিমের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বললেন, নটিদের বান সৈয়দ। পূর্ণার কানে কথাটা আসতেই সে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। ভয়ে জড়সড় হয়ে থাকা পদ্মজা হঠাৎ শান্ত হয়ে ঠান্ডা স্বরে বলল, পূর্ণা ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে মায়ের ছায়া ছিল। পূর্ণা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। সৈয়দ পূর্ণাকে নিতে আসলে একটি দুঃসাহসিক কাজ করে বসল সে। লাথি বসিয়ে দিল সৈয়দের অন্ডকোষ বরাবর। সৈয়দ মাগো বলে কুকিয়ে উঠে। জলিল সহ উপস্থিত 3 জন তেড়ে আসে পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। নির্মম দৃশ্যটি দেখে 2-3 জন গ্রামবাসীর মনে মায়া উদয় হয়। তারা ছুটে আসে পদ্মজাকে বাঁচাতে।
প্রান্ত ভয় পেয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দেয়। জলিল প্রান্তর কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তর মাথা বনবন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে 2 হাত তুলে চেঁচিয়ে বললেন, তোমরা থামো, এইটা কি করতাছ? থামো কইতাছি, সবাই সইরা আসো, থামো। সবকিছু থেমে গেল। পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে। 2 হাত বুকের ওপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে পূর্ণা। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়লেন, এই শরীরে ধরন যাইব না, জানেন থেইকা। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিয়ে 2জন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতে ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে। জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে দমকালেন, আহ থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়ে যান। মোর্শেদ হেমলতার দুশ্চিন্তা বুঝতে পেরে বললেন, বাড়িত গিয়া বইয়া রইছে মনে হয়, আও বাড়িত যাই। হেমলতা মিনমিনিয়ে গলায় বললেন, তাই হবে। 2জন হেঁটে বাড়ির রাস্তায় উঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো। তিনি গাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূরে চলে গিয়েছেন। মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে পড়ে যায়। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে? পরপরই নিজের মনকে বুঝ দিলেন, না না, হ্যাঁ আইব কেমনে, আর আইলেও যাইব কাকেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দুরু দুরু করছে। ঠান্ডা বাতাস বইছে। তবুও তিনি অজানা আশঙ্কায় ঘামছেন। তারা বাড়ির কাছাকাছি এসে মাতব্বরকে দেখতে পেল। মাতব্বরের সঙ্গে আরো 2জন ব্যক্তি। বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস আটকে রেখে ছুটতে থাকেন। পিচ্ছিল পথে পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ পিছু নেন। অবাক হয়ে প্রশ্ন করলেন, তুমি দৌড়াইতেছ কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নেকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকলেন। সঙ্গে সঙ্গে কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে কাদায় পড়ে থাকতে দেখে তিনি অবাক হলেন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙ্গুল তুলে বিড়বিড় করলেন, কে? হেমলতার প্রশ্ন কারো কান অব্দি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ল পদ্মজার ওপর। সঙ্গে সঙ্গে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখটা ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আত্মচিৎকার করে উঠলেন, পদ্ম, আমার পদ্ম। পদ্মজার বুক দপাস করে উঠল। অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে। তার পৃথিবী, তার শক্তি। পদ্মজার দুর্বল 2 হাতে বর রেখে উঠে বসার চেষ্টা করল, পারল না। ভাঙা গলার জোর দিয়ে শুধু ডাকলো, আম্মা, আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। নিস্তব্ধ, পর্দাহীন, কাদা রক্ত মাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ডেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার। তার সোনার কন্যার একই রূপ। কে করলো? কাপা কণ্ঠে শুধু বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল, আম্মা, আম্মা। হেমলতা পদ্মজাকে আরো জোরে চেপে ধরলেন বুকের সঙ্গে। দৃষ্টি অস্থির। বুক হাঁপড়ের মতো উঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বললেন, এইখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া, আপনি এইখানে কেন? কি হইছে? প্রান্তপ্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। 2জন ভয়ে কাঁপছে, কান্নার শব্দ হচ্ছে না। বিস্ময় কিংকর্তব্য বিমূর্ত। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করলেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছে। মিনমিনিয়ে গলায় বললেন, আমি সেরিডারে মারতে কই নাই। জলিল, সৈয়দ আর মঞ্জুর স্যারাই নিজ ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না? আটকাইছি বইলাই মাইয়াটা বাইসা আছে। আর এমন নটিদের বাঁচার অধিকার নাই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। সৈয়দ, জলিল আর মঞ্জুর ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার বাড়ি সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের 2 হাতে আগলে রেখেছেন।
পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতার সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে অন্ধকার। হেমলতা কিছুতেই হিসেব মিলাতে পারছে না। অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একরকম কি করে হলো। তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন। কামরুলের মুখ থেকে শোনা 3টা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে। সৈয়দ জলিল আর মঞ্জুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মিয়া মোরশেদ, মেয়ে নিয়ে আলো পড়তেই চলে আসবেন। এই বাড়ি পাহারায় থাকবে মদন আর আলী। আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে।